আসসালামু আলাইকুম। আজকে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট অ্যাডমিশন টেস্ট 2022-23-এর ম্যাথ কোশ্চেনগুলো সমাধান করে দেব। এখানে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে কোসেক থিটা এর মান কত? আমরা tan থিটাকে ভাঙিয়ে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। sec থিটাকে ভাঙাইলে কি হয় 1/cos থিটা এবং এক্সট্রাকে এখানে লিখলাম। তারপর হচ্ছে লসাগু করব। লসাগু করলে কি হয়, এখানে নিচে থাকবে cos থিটা আর উপরে থাকবে sin থিটা প্লাস 1 ইকুয়াল এক্স। তারপর আবার উভয় পক্ষের যদি বর্গ করি তাহলে আমরা কি পাবো? উভয় পক্ষে বর্গ করলে পাবো এখানে এটাকে যদি বর্গ করি এটাকে ডাবল হয়ে যাবে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। আর নিচে cos স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি কি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা আমরা সবাই জানি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এই যে cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সেটা এখানে লিখলাম। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আবার একটা সূত্রে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তারপর এই যে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচের যে 1 প্লাস সাইন থিটা এটা কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে কি হয়, তাহলে এখানে উপরে থাকে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এখন কি করব? এখন হচ্ছে যোজন বিয়োজন করব এটাকে। যোজন বিয়োজন করলে কি হবে, উপরেটা থাকবে তার সাথে নিচের যে অংশটুকু আছে অর্থাৎ হর সেটা যোগ হয়ে যাবে। তারপর এই নিচে হবে কি, নিচে হবে উপরের যে অংশটা মাইনাস নিচের যে হরের অংশটা সেটা হলো। সো তারপর এখানে কি হবে, এখানে নিচে একটা 1 আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে এখন যদি কাটাকাটি করি এখানে সাইন থিটা কাটা যায় আর এখানে 1 1 কাটা যায়, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2 আর নিচে থাকতেছে 2 সাইন থিটা। আর এই পাশে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তারপরে এখন 2 2 কাটা যায় এখান থেকে, তাহলে আমার কাছে থাকতেছে 1 বাই সাইন থিটা। আমরা জানি 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই আনসার। তারপরে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হয় তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে কোনটি সঠিক? এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হলে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে কোনটি সঠিক হবে? এখানে 4টা অপশন থাকবে। আচ্ছা, সো আমরা জানি কি tan থিটা সমান 4h/r, একটা সূত্র আছে tan থিটা সমান tan আলফা সমান 4h/r। সো এটা হচ্ছে যে মানে সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লার সূত্র। একটা কোণে যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে, তাহলে আমরা এখানে আলফার মানটা যদি আমি 30 বসাই দিই তাহলে কত হয়, tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4h/r। tan 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি 1/√3 ইজ ইকুয়াল টু 4h/r। তাহলে এখানে আর সমান কত হবে? আর সমান হবে 4√3 ইন্টু h। এটাই আনসার। ওকে, পরে এটা 3 নম্বর কোশ্চেন, সিরিয়াল একটু ভুল হয়েছে, যাই হোক। 3 নম্বরে কি বলছে, লিমিট 2x³ মাইনাস 2k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস k ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল -6 হলে k এর মান কত? সো আমি এখন কি করব, লিমিট x টেন্ডস টু 1, এখানে যা আছে এটা জাস্ট হচ্ছে গুণ করে দেবো। তাহলে কি হয়, এটা গুণ করা না, এখানে মূলত হচ্ছে লা হসপিটাল রুলস ইউজ করব। লা হসপিটালস রুলস ইউজ করলে এখানে কি হয়, 2x³ যদি আমি ডিফারেন্সিয়েশন করি, উপরের অংশটাকে ডিফারেন্সিয়েশন করবো আলাদা, আবার নিচে যে অংশটা আছে এটাকেও ডিফারেন্সিয়েশন করব। কখন লা হসপিটালস রুলস ইউজ হয় এটা মূলত ইউজ হয় যখন লিমিটের মান বসানোর পর উপরেও 0 নিচেও 0 অর্থাৎ 0/0 এবং ∞/∞ এইরকম ফর্মে যদি থাকে তাহলে। তো এখন আমরা যখন এটাকে ডিফারেন্সিয়েশন করব, 2x³ ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এখানে 2 থাকবে আগে রাখলাম, তারপর x³ বলা হয় 3x², তাহলে 2 এবং 3 গুণ করলে 6 হয়। সো এখানে তারপর হচ্ছে x² মাইনাস, এই মাইনাসটা এখানে আসলো, তারপর x² করলে ডিফারেন্সিয়েশন হয় 2x আর কে প্লাস 1 যেটা আছে ওটা লিখে দিলাম। তারপরে কি হবে, এখানে যে 2x আছে সেই 2xটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 ডিভাইডেড বাই এই যে x মাইনাস 1 এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 1 মাইনাস 6, যেটা ওই পাশে ছিল রাইট হ্যান্ড সাইডে, ওটা রাইট হ্যান্ড সাইডেই থাকলো। এখন আমি যদি লিমিটটা বসিয়ে দিই এখানে তাহলে কি হয়, 6.1, তো এটা 6ই হবে। তারপর 2 এর সাথে এখানে যদি লিমিটটা 1 বসিয়ে দিই তাহলে 2 ইন্টু 2k প্লাস 1, এই যে 2 ইন্টু 2k প্লাস 1 প্লাস 2 হবে -6।
তারপরে এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি এই সিক্স এবং 2 যদি যোগ 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 করি তাহলে হয় 8, সেই 8টা অন্য সাইডে নিয়ে গেলে হবে 8 আর 6 যোগ করলে হয় 14, তো -14, এই -14 আর এই মাইনাসে ভেনিশ হয়ে যায়, তাহলে 2k + 1 = 14 / 2, এই যে 2 এইটাকে এই নিচে নিয়ে গেলাম। তারপরে কি আছে 2k + 1 ইকুয়াল হবে 7, এই যে 7টা এখানে আছে আর এই 1টাকে পরবর্তীতে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 2k = 7 - 1, এখানে তাহলে আমরা পাচ্ছি 6, কে দ্বারা 2 দ্বারা যদি 6 এর ভাগ করি তাহলে হয় 3, সুতরাং এখানে কে এর মানটা হচ্ছে 3। তারপরে 3 নম্বর অঙ্ক, 3 নম্বরে কি আছে y = x² - 2 ln x হলে d² y / dx² এর মান কত? এই অঙ্কের ক্ষেত্রে কি করব, আমরা যা দেওয়া আছে ওটাকে লিখলাম, লেখার পরে এখন কি করব, আমরা অন্তরীকরণ করব x এর সাপেক্ষে। সো এটাকে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে কি পাবো আমরা, এখানে -2 আছে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এই পাওয়ারটা আগে চলে আসবে, তারপর x, তারপর এই পাওয়ারের থেকে 1 বিয়োগ, তাহলে কি হবে -2 x⁻³ 3, তারপর ln x, এটা থাকলো u/v সূত্র ইউজ করতেছি মূলত, এটা u আর এটাকে আমরা v নিলাম। তারপর x²টাকে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে ডিফারেন্সিয়েশন ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x dy/dx। তারপরে এখানে কি আছে, এখানে আমরা মাইনাসটা দিয়ে দিলাম, তারপর 2x x⁻³ সেটা লিখলাম, ln x লিখলাম। তারপরে এখানে কি আছে, এখানে এই যে x দ্বারা যদি x²কে x⁻² ভাগ করি সেক্ষেত্রে হয় কি x³, এটাকে উপরে চলে গেলে x⁻−1 হয়ে যায়। ওকে, সো এটুকু আমরা পেলাম। তারপর এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে কি হবে, আবার এখানে u/v সূত্র যাবে, এটাকে u ধরলাম, এটাকে v ধরলাম, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে -6 x⁻⁻⁴, মাইনাসে প্লাস হয়ে গেল 6 x⁻⁻⁴ ln x। তারপর আবার এই ln x-কে ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে কি -2x³ ln x-কে করলে হয় 1/x, এই যে 1/x। তারপর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি -3 x⁻³ -1 মানে হচ্ছে -4 হবে, এই যে -4। তারপরে কি dy/dx d²y/dx², তারপর এখানে 6 x⁻⁻⁴ ln x, আর এখানে যদি এটাকে আমরা ভাগ করি এটা দ্বারা তাহলে হচ্ছে x⁻⁻⁴ থাকে, আর এখানে 3 x⁻⁻⁴ আছে, তাহলে 3 আর 2 যোগ -3 - 2 হবে -5 x⁻⁻⁴, এটাই আনসার। পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন dx / e⁻x + e⁻−x এর মান কত, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন dx / e⁻x + এই যে e⁻−x এটাকে আমরা কি লিখতে পারি 1/e⁻x লিখতে পারি না। এখন যদি আমি লসাগু করি তাহলে কি হবে, এটা e⁻2x হবে, এখানে +1 আর নিচে e⁻x, সেই নিচে e⁻x যেটা ছিল এটাকে উপরে নিয়ে গেলে এরকমভাবে হয়। তারপর এখন যে এখন কি করব, আমরা e⁻x সমান যদি আমি z ধরি তাহলে e⁻x dx হচ্ছে dz, তা e⁻x dx এর বদলে আমরা dz বসালাম, e⁻x যেহেতু z তাহলে এটা কি হবে z² হবে, z² + 1। তাহলে আমরা জানি কি 1 ডিভাইডেড ইন্টিগ্রেশন dx / 1 + x², এটা হচ্ছে tan−1x, তাহলে এখানে যেহেতু z আছে তাহলে কি হবে tan−1z + c, আমরা z ধরছিলাম কাকে e⁻x কে, তাহলে tan−1 e⁻x + c, এটাই आंसर। পরের অঙ্কটা কি বলা হয়েছে, পরের অঙ্কটা বলা হয়েছে 7 জন সিনেটর, আচ্ছা এটা শর্ট সিলেবাসের মধ্যে নাই, তারপর যেহেতু এসেছিল আমি সমাধান করে দিচ্ছি। 7 জন সিনেটর ও 5 জন গভর্নরের একটি দল থেকে কত উপায়ে 4 জন সিনেটর ও 3 জন গভর্নরের একটি কমিটি গঠন করা যায়। আমরা কি করতেছি 7 জন থেকে 4 জন নিচ্ছি, তাহলে কমিটি গঠন করতেছি, কমিটি গঠন করার ক্ষেত্রে সেটা হয় কি কমিটি গঠন বা সমাবেশের জন্য এরকম এই পদ্ধতি ইউজ করতে হয়, সি আসবে বা কম্বিনেশন আসবে। তাহলে আমরা 7 জন থেকে 4 জন নিতেছি, তাহলে কি 7c4, মাল্টিপ্লিকেশন কি হবে 5 জন থেকে 3 জন নিতে হবে, তাহলে 5c3। তারপর হচ্ছে আমরা জানি কি এনসিআর এর সূত্র কি, এনসিআর এরকম যদি থাকে এনসিআর তাহলে n ফ্যাক্টরিয়াল / r ফ্যাক্টরিয়াল n - r ফ্যাক্টরিয়াল, ওই সূত্র ইউজ করে আমরা এরকমভাবে লিখলাম। লেখার পর এখন দেখা যাচ্ছে আমরা এখানে কি লিখতে পারি 7 মাল্টিপ্লিকেশন 5, 7 × 5 × 4 এর ফ্যাক্টরিয়াল। এখন এই নিচে যে 4 এর ফ্যাক্টরিয়াল আছে এটাকে রাখলাম, আর হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল যেটা আছে এটাকে গুণ ভাঙাই লিখলে তাহলে হয় 3 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 1। আচ্ছা,
তারপর কি হবে, এটাকে যদি আমি পরবর্তীতে 5 ফ্যাক্টরিয়াল যেটা আছে 5 ফ্যাক্টরিয়ালকে কী করবো আমরা এখানে 5 মাল্টিপ্লিকেশন 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল লিখবো। তাহলে কী হবে, এই 3 ফ্যাক্টরিয়াল বাদ কাটা দেওয়া যাবে, সেরকমভাবেই লিখলাম। আর নিচে যে 2 ফ্যাক্টরিয়াল আছে এটাকে লেখা যায় কি 2 মাল্টিপ্লিকেশন 1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 35 আর এখানে পাচ্ছি 10। তাহলে 35 10 গুণ করলে 350। ঢাকা ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাই এমন কোনো গুণ দেবে না যেটা হাতে কলমে করা যাবে না, তারা বুঝিয়েই দেবে। সো এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপর কোয়েশনে কী আছে, যদি এই যে যেটা দেওয়া আছে এটা 2401 7 টু দি পাওয়ার -2x ইজ ইকুয়াল টু 1 হয়, তবে x এর মান কত, এটা আমার কাছে চাওয়া হয়েছে। সো আমরা যা দেওয়া আছে ওটা লিখলাম। লেখার পরে এখন এই যে 7 টু দি পাওয়ার -2x যেটা আছে, এই 7 টু দি পাওয়ার -2x যদি অন্য সাইডে চলে যায় তাহলে কি হবে, তাহলে 7 টু দি পাওয়ার 2x হবে। অর্থাৎ এটা যদি ব্যস্তকরণ করি অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে মাইনাসটা কী হবে, প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে এরকমভাবে যে 1 বাই, আচ্ছা একটু ভেঙে দেখে, তাহলে এ টু দি পাওয়ার -n, এ টু দি পাওয়ার -n, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার n। তারপর এটা এই পাশে নিলে কি, এটা সমান যদি 1 হয়, এটা সমান যদি 1 হয় তাহলে 1 বাই এ টু দি পাওয়ার m সমান 1। তাহলে আমরা কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার m, মানে এটাকে এই পাশে নিয়ে গেলাম আর কি। সেই জিনিসটাই এখানে ইউজ করা হয়েছে আর কি। এরকম এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে এই যে মাইনাস যেটা থাকবে ওটা প্লাস হয়ে যায়। তারপর এখানে কি আছে, এই যে 2401 যে আছে এটাকে 7 দ্বারা ভাগ করলে 343, তারপর আবার 7 দ্বারা ভাগ করলে 49, তারপর আবার 7 দ্বারা ভাগ করলে সেটা হবে 7। সো এটা হচ্ছে 7 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2401। এরকমভাবে ভাগ করলে সহজেই বোঝা যায় যে আসলে এটা কত হবে। তাহলে 7 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2401। তাহলে এখানে এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 7 টু দি পাওয়ার 2x। তাহলে এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এটাকে যদি আমি ভেনিশ করে দিই তাহলে হয় কি 2x ইজ ইকুয়াল টু 4। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 2। খুবই সহজ এটা। পরের অঙ্কটা কি বলা হয়েছে যে y ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস x। বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ab সরলরেখার সমীকরণ নিচের কোনটি। এই যে বক্ররেখাটা x অক্ষকে a বিন্দুতে y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ab সরলরেখার সমীকরণ কোনটি হবে সেটি জানতে চাওয়া হয়েছে। প্রথমে সমীকরণটা আমি লিখলাম। আচ্ছা এটা তো হচ্ছে আমি বোঝানোর জন্য লিখছি, ভর্তি পরীক্ষার তো শুধুমাত্র এমসিকিউ আকারে থাকবে। শর্টকাটে হচ্ছে যে এত ক্যালকুলেশন না করে বারবার প্র্যাকটিস করলে ক্যালকুলেশনগুলো না করে মুখে মুখে অনেক কিছু অ্যান্সার করা যাবে। তারপর কি আছে এখানে যে এক্স অক্ষকে, যেহেতু এটা এখানে বলা হয়েছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এক্স অক্ষকে যখন এ বিন্দুতে ছেদ করে তার ওয়াই স্থানাঙ্ক কত হবে, ওয়াই স্থানাঙ্ক 0 হয়ে যাবে। সো ওয়াই এর মানটা এখানে 0 যদি আমি বসাই তাহলে কি হবে 1 0 ইকুয়াল টু 1 প্লাস যা আছে ওইটা। তারপর যদি আমি লসাগু করি, লসাগু করলে এখানে কত হয়, এখানে হয় 2x 2 প্লাস এক্স প্লাস 1, তাহলে হচ্ছে এক্স প্লাস 3 হয়। আর এই 2x এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। সো এক্স প্লাস 3 যেটা আছে, এক্স প্লাস 3 ছিল, এই 3টা অন্য সাইডে নিয়ে গেলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু -3 পাওয়া যাবে। আবার ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে সেক্ষেত্রে কি হবে, তার এক্স স্থানাঙ্ক 0 হয়ে যাবে। ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করতেছে তার কি হবে, এক্স স্থানাঙ্ক 0 হয়ে যাবে। এক্স স্থানাঙ্ক যদি 0 হয়ে যায় তাহলে আমরা এই যে সমীকরণ আমার দেওয়া ছিল সেখানে এক্স এর মানটা 0 বসিয়ে দিই, তাহলে কি ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/2 অর্থাৎ 3/2 হয়। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাই 0,3/2। এখন এ বি সরলরেখার সমীকরণটা কি, এ বি সরলরেখার সমীকরণটা হবে এই যে এ কে যে অংশে ছেদ করবে, এক্সকে যে অংশে ছেদ করবে তাহলে এক্স ডিভাইড বাই এর ছেদাংশের পরিমাণ আর ওয়াই ডিভাইডেড বাই এইটার ছেদাংশের পরিমাণ। এইটাই তো হচ্ছে সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ। তারপরে 9 নম্বরে আছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এটার মান যদি 4-এর থেকে বড় হয় এই অসমতাটাকে সমাধান সেট নির্ণয় করতে হবে এটার। তাহলে আমরা যেটা দেওয়া আছে ওটা লিখলাম। লেখার পরে এটাকে যদি আমি ব্যস্তকরণ করি তাহলে হয় কি, পরম মান এক্স প্লাস 2 এর চাইতে 1/4 এর মান বড়। তারপর এটাকে যদি আমি পরম মান চিহ্নটা উঠাই দিই তাহলে কি হবে, -1/4 এর চাইতে এই যে এক্স প্লাস 2 এর মান বড়, তার থেকে 1/4 এর মান আবার বড়। তারপর এই যে 2x, এখানে শুধুমাত্র এক্স রাখার আমার টার্গেট হচ্ছে এই অংশটায় শুধুমাত্র এক্স রাখবো। তাহলে সেক্ষেত্রে আমার কি হয় যে 1/4, এই যে 2, এই 2টা বিয়োগ করে দেবো প্রত্যেকটায়, তাহলে 1/4 -2 এর চাইতে এক্সের মান বড়, তার থেকে 1/4 -2 এটার মান বড়। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হয় -9/4, আর এটাকে লিখতে পারি আমি এক্স, তারপর এখানে কি হবে, এটাই হবে
7/8, ক্যালকুলেশন করলেই 7/8 পাওয়া যাবে। তাহলে নির্ণয় সমাধানটা কি হবে? নির্ণয় সমাধান হবে -9/4, -7/4। আচ্ছা, এখানে x নট ইজ ইকুয়াল টু 0, কারণ কি? কারণ হচ্ছে এই অংশটা 0 হতে পারবে না। এখানে লেখাই আছে যে এই অংশটা 0 হতে পারে না। এই অংশটা 0 হলে তো ইনফিনিটি চলে আসবে, তো এই অংশটা 0 হতে পারবে না। তারপরে অঙ্কটা বলা আছে cos 10 ডিগ্রি মাইনাস 4 sin 70 ডিগ্রি এর মান কত? এখন আমরা যদি cos 10 ডিগ্রিকে cosec 10 ডিগ্রি, cosec 10 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 1/sin 10 ডিগ্রি মাইনাস 4 sin 70 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি এটাকে লসাগু করি তাহলে হয় কি, লসাগু করলে এখানে হয় 1 মাইনাস 4 sin 70 ডিগ্রি sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই sin 10 ডিগ্রি। তারপরে এখানে এই যে 10 ডিগ্রি আছে এটাকে লিখতে পারি না আমরা 90 মাইনাস 80 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি লিখলাম। আর এখানে এই যে 4 sin 70 ডিগ্রি sin 10 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি না 2 × 2 sin 70 ডিগ্রি sin 10 ডিগ্রি, অবশ্যই লিখতে পারি। তারপর আমরা জানি কি 2 sin a sin b এর সূত্র কি? cos a minus b minus cos a plus b। 2 sin a sin b সূত্র কি? cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus b 70 minus 10 মানে কত? 60 মাইনাস cos a plus b মানে কত? এখানে 70 প্লাস 10 প্লাস তাহলে হয় 80, ওই যে সূত্রটা বসালাম। তাহলে আমরা জানি কি sin 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টে আমরা জানি সব কিছু পজিটিভ, আর এখানে 90 ডিগ্রির যেহেতু বিজোড় গুণিতক আকারে আছে সুতরাং অবশ্যই কী হবে? রেশিও পরিবর্তনটা হয়ে যাবে, রেশিও পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে cos, আর এখানে যে 80 ডিগ্রি আছে 80 ডিগ্রি বসবে। তারপরে এখানে আছে কি এই যে 1টা বসাই দিলাম, 2, তারপর এখানে যে cos 60 ডিগ্রি, cos 60 ইকুয়াল টু হাফ মান বসাই দিলাম, তারপর যা আছে ওইটা এখানে তার 1 বসাইলাম। তারপর এখান থেকে যদি গুণ করি তাহলে এটা হয় 2 আর হাফ কাটাকাটি গিয়ে 1 হয়, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এই 2 গুণ করলে 2 cos 80 ডিগ্রি। তাহলে এই 1 আর এই পাশের যে 1টা আছে ওরা কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে, cos 80 কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 2 পড়ে থাকে, এটাই অ্যান্সার। পরীক্ষার হলে এটা শর্টকাটে ওই বারবার প্র্যাকটিস করলে খাতা প্রশ্নের উপরে যে ছোট জায়গা থাকে সেখানে এই ক্যালকুলেশনগুলো করা যায়। প্রত্যেকটা লাইন লেখার প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে এখানে তো আমার অ্যান্সারটা বের করতে পারলেই হয়েছে, কোনো রকমভাবে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে হবে শুধু। তারপরে কি আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 cosec থিটা, যেখানে থিটার মান 0 থেকে 90 ডিগ্রির ভিতর, থিটার মান 0 থেকে 90 ডিগ্রির ভিতর, এখন থিটাটা কত সেটা আমার বের করতে হবে। আমরা tan থিটাকে যদি ভেঙে লিখি তাহলে হয় কি sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে যদি ভাঙাই লিখি তাহলে হয় cos থিটা বাই ডিভাইড বাই sin থিটা। আর আমরা জানি cosec থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, আর এই যে 2 ওটা ওখানে থাকলো। এখন যদি আমি লসাগু করি তাহলে কি হবে? লসাগু করলে হয় কি এই যে sin থিটা cos থিটা লসাগু করলে এটা হবে। তারপর এখানে cos থিটা থেকে যদি এটাকে ভাগ করি তাহলে sin থিটা হয়, তাহলে sin থিটার সাথে এই sin থিটা গুণ করলে sin স্কয়ার, এই লসাগু সবাই পারে, লসাগু করলে এটা পাইলাম। পাওয়ার পরে এখানে কি আসছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1, সেই মানটা বসিয়ে দিলাম। তারপর এখানে যে sin থিটা আছে আবার এখানেও sin থিটা আছে, এই দুইটা সাইন বাদ দেওয়া যায় না? উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। তাহলে বাদ দিলে থাকে কি 1/cos থিটা ইজ ইকুয়াল টু 2, 1/cos থিটা ইজ ইকুয়াল টু 2 হলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1/2, মানে যে আমি ব্যস্তকরণ করে দিলাম আর কি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি cos ইনভার্স হাফ কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান, π/3, এটাই আনসার। তারপরে 12 নম্বরে বলা হয়েছে fx ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তবে এফ ইনভার্সের কোডোমেইন কোনটি? আচ্ছা, আমি একটা শর্টকাট টেকনিক বলে দিই, ওটুকু যদি জানা যায় তাহলে অ্যান্সারটা এরকম কোশ্চেনে খুব সহজে অ্যান্সার বলা যায়। কোনো একটা ফাংশনের ইনভার্সের যে রেঞ্জ, কোডোমেইন বা রেঞ্জ, সেটা কি হবে? সেটা হচ্ছে ওই ফাংশনটার ডোমেইন। ফাংশনের ডোমেইন হবে এফ ইনভার্সের রেঞ্জ, এফ ইনভার্সের রেঞ্জ ডোমেইন হবে এই ফাংশনের রেঞ্জ, মানে উল্টাটা। এটার ডোমেইন এটার রেঞ্জ, এটার ডোমেইন এটার রেঞ্জ, এটার রেঞ্জ এটার কি হবে? এটার হবে ডোমেইন। এরকমভাবে চিন্তা করলেই হয়। তারপরে এখন যদি দেখি তাহলে এই ফাংশনটার ডোমেনটা কি হবে? এটার কোডোমেন। এটা এরকম যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে এটার ডোমেন কত? এটার ডোমেন এক্স এর মান, এখানে আমরা অনেক কিছু বসাতে পারবো, কিন্তু এক্স এর মান কি আমরা এখানে 3 বসাতে পারবো? পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এখানে যদি আমরা এক্স এর মান 3 বসাই তাহলে কি হবে? এক্স এর মান 3 বসাইলে
এখানে যদি এক্স এর মান 3 বসাই তাহলে 3 বসালে কি হয় ইনফিনিটি চলে আসে, তার মানে আমি এখানে এক্স এর মান 3 বসাতে পারবো না। এটা তাহলে এফ এক্স এর ডোমেনটা কত, এফ এক্স এর ডোমেন হচ্ছে আর বাদ 3, আর থেকে 3 বাদে বাকি সব কিছুই হবে। সো এটার ডোমেন যেহেতু আর বাদ 3, তাহলে এই যে এফ ইনভার্স আছে এফ ইনভার্সের কোডোমেনটা কত হবে, কোডোমেন হবে আর বাদ 3, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে বলা আছে পি একটা ভেক্টর দেওয়া আছে এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান কত। আমরা জানি কি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় কখন, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা জানি যে এদের ডট গুণনটা 0 হয়, তাহলে পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0। এখানে এই যে পি লিখলাম, পি এর এলিমেন্টগুলো এবং ডট কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এই যে আই ক্যাপ আমরা জানি আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 1। সো এটা এই দুইটার যদি গুণ করি 2a², আর এই দুইটারে গুণ করলে হচ্ছে মাইনাসে প্লাস 2a, আর এইটারে গুণ করলে কি হবে, এটা গুণ করলে হবে -4। 2a² প্লাস 2a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুই দ্বারা প্রত্যেকটাকে যদি ভাগ করি তাহলে a² প্লাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তারপর এটাকে যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে a² প্লাস 2a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়। এই দুইটা থেকে যদি আমি a কমন নিই তাহলে হয় a প্লাস 2, আর এখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলেও হয় a প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি a প্লাস 2 আর a মাইনাস 1। তাহলে a এর মান কত 1, -2, a এর মান 1, -2, এটাই অ্যান্সার। তারপরে পরের অঙ্কটা বলা আছে 0,2 এবং -2,0, 0,2 এবং -2,0 বিন্দুগামী সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে সেটা আমার বের করতে হবে। তাহলে আমরা জানি কি tan থিটা সমান, এই যে tan থিটা সমান আমরা কি লিখতে পারি, এই যে ঢালটা সেটাকে কিভাবে আমরা পাই, y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এরকমভাবে করলেই হয়। তাহলে y1 মাইনাস y2, এই যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, tan থিটা ইজ ইকুয়াল টু। সো এই মানগুলো বসাই যদি আমরা এখানে উপরেও 2 নিচেও 2 থাকে, 2 আর 2 কাটাকাটি করলে হয় 1। তাহলে আমরা জানি কি tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, তাহলে লিখলাম tan 45 ডিগ্রি। আর এখানে যদি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan 45 ডিগ্রি লিখি তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি পাই 45 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারা গেছে, খুবই সহজ একটা ম্যাথ। তারপরে 15 নম্বরে কি বলা হয়েছে, 15 নম্বরে বলা হয়েছে যে y অক্ষের সমান্তরাল এই যে একটা y অক্ষের সমান্তরাল এত একটা সমীকরণ দেওয়া আছে এবং এত দুইটা রেখা দেওয়া আছে। y অক্ষের সমান্তরাল এই রেখাটা আর এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখা সমীকরণ বের করতে হবে। তাহলে y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে যেটা আমি বের করবো সেখানে কি y এর কোনো স্থানাঙ্ক থাকবে বা y কি থাকবে, সেখানে থাকবে না, কারণ y অক্ষের সমান্তরাল হলে y কে ছেদ করে নাই, y থাকবে না, থাকবে কি x এর মানটা থাকবে। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণকে দুইটা নাম দিলাম, যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। তারপরে 1 নংকে 3 দ্বারা গুণ করলাম প্লাস 2 নংকে 7 দ্বারা গুণ করলাম। কেন, এই যে আমরা ওয়াইটাকে ভ্যানিশ করতে চাই, 1 নংকে 3 দ্বারা গুণ করব, 2